আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইউরোপের সঙ্গে তুরস্কের এবার বরফ কি গলছে? ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জো বাইডেন এবং ম্যাক্রোর ফোন আলাপ। তাইওয়ানের আকাশে টানা দ্বিতীয় দিনের মতো চীনা যুদ্ধ বিমান। ইসরায়েলে দূতাবাস স্থাপন করবে আরব আমিরাত। এবার করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম। মস্কোয় মার্কিন দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এবং নেপালের প্রধানমন্ত্রী বহিষ্কার। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ভূমধ্যসাগর জলসীমানা নিয়ে তুরস্ক গ্রিসের দ্বন্দ্ব অবসানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোমবার দুই দেশের বৈঠকে সেই প্রস্তাব সম্ভাবনায় উকি দিচ্ছে। এর মাধ্যমে ইউরোপের সঙ্গে তুরস্কের সম্পর্ক বদলের সূচনা হতে পারে। খবরে বলা হয়েছে ৫ বছরের অচল অবস্থার পর সোমবার বৈঠকে বসবে গ্রিস এবং তুরস্ক। এ বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে থেকেই ইতিবাচক মনোভাব আভাস মিলেছে। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস দেশটির স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈঠক নিয়ে অ্যাথেন্সের দিক থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা নিশ্চিত করেছেন। তার আশা তুরস্কও একই মনোভাব নিয়ে এগিয়ে আসবে। অন্যদিকে বিতর্কিত জলসীমানায় গ্যাস অনুসন্ধান থামিয়ে আলোচনার পথটি প্রশস্ত করেছে তুরস্ক। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইউরোপীয় নেতারা সামনের দিনে তুরস্ক সফরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ থাকলেও শরণার্থী, মানবাধিকার, জলসীমানা এবং বিভিন্ন জায়গায় সামরিক হস্তক্ষেপ সহ বিস্তর দ্বন্দ্ব নিরসন একেবারে সহজ হবে না। কূটনীতিকরা মনে করছেন, শুধু কথায় নয়, সম্পর্ক উন্নয়নে তুরস্ককে বিতর্কিত জলসীমা থেকে জরিপ জাহাজ সরিয়ে নেওয়া সহ আরও কিছু পদক্ষেপ নিতে হবে, যে কারণে আঙ্কারার ওপর অবরোধ আরোপের ব্যাপারে ইউরোপের কয়েকটি দেশের ওপর চাপ রয়েছে। এসব বিষয়ে আগামী মার্চে ইউরোপীয় নেতাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তুরস্ক গ্রিসের বৈঠক নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একটি সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছেন, যদিও এজন্য আঙ্কারাকে বিরোধের পথ এড়িয়ে আলোচনার পথে হাঁটতে হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে রোববার ইসরায়েলি বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসে দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। কাজে যোগ দিতে পশ্চিম তীরের তুল কারেম শহরে যাওয়ার পথে ফুয়াদ জাওদে নামে ওই ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন। অবরুদ্ধ নাবালস শহরের ফেরাউন গ্রাম থেকে তিনি জাফায় কাজ করতে যাচ্ছিলেন। দখলদার ইসরায়েলি বাহিনী 1948 সাল থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা অবরুদ্ধ করে রেখেছে। তাদের অনুমতি ছাড়া এখান থেকে বের হলে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায়। ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে গত 20 দিন ধরে কাজে যেতে পারছিলেন না ফুয়াদ। 4 সন্তানের জনক অনেকটা মরিয়া হয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি, কিন্তু দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতায় তার আর কাজে যাওয়া হলো না। পশ্চিম তীরের নাবলুসে ফুয়াদের কফিন নিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইরানের পরমাণু কর্মসূচি সহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানাতে রোববার ম্যাক্রো টেলিফোন করলে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্টের আবাসিক দফতর এলিসি প্রাসাদের পক্ষ থেকে এই টেলিফোন সংলাপের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, বাইডেন এবং ম্যাক্রো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার প্রতিষ্ঠায়, বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা এবং লেবানন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, দুদেশের নেতারা চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া, আইভরি কোস্ট পরিস্থিতি নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেছে। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছিলেন ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ব্যাপারে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন করবেন বলে আভাস দিয়েছেন। বাইডেনের মন্ত্রিসভায় এমন কয়েকজন কূটনীতিবিদ গুরুত্ব পদ পেয়েছেন যারা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প 2018 সালে ওয়াশিংটনকে ইরানের ওই চুক্তি থেকে বের করে নিয়েছিলেন। তবে তেহরান সম্প্রতি ঘোষণা করেছে, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
তাইওয়ানের আকাশে টানা দ্বিতীয় দিনের মতো চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। রোববার অভিযানের চীনের 15টি বিমান অংশ নেয়। বেইজিং এমন সময়ে শক্তি প্রদর্শনের ঘটনা ঘটাল যখন সদ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ হিসেবে গণ্য করে চীন, কিন্তু তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র মনে করে। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের প্রতি জো বাইডেনের কতটুকু সমর্থন আছে সেটি পরীক্ষা করে দেখছে বেইজিং। বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের করা প্রথম মন্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটিকে নিজেদের প্রতিরক্ষা সহায়তার বিষয়ে ওয়াশিংটন দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি কয়েক মাস ধরে তাইওয়ানের দক্ষিণাঞ্চল এবং দেশটি নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপের মাঝের জলসীমা দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার তাদের দক্ষিণ পশ্চিম আকাশ প্রতিরক্ষা এলাকায় চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম 8টি বোমারু বিমান, 4টি ফাইটার জেট, একটি সাবমেরিন বিধ্বংসী বিমান প্রবেশ করে। রোববারের অভিযানে 12টি ফাইটার, 2টি সাবমেরিন বিধ্বংসী বিমান এবং একটি পরিদর্শনের কাজে ব্যবহৃত বিমান ছিল বলে জানা গেছে। দুটি ক্ষেত্রে তাইওয়ানের বিমান বাহিনী বিমানগুলোকে সতর্ক করে সরিয়ে দিয়েছে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। প্রেসিডেন্ট বাইডেনের শপথ অনুষ্ঠানের কয়েকদিনের মধ্যেই নিজেদের শক্তির এই মহড়া দেখালো চীন। নতুন মার্কিন প্রশাসন মানবাধিকার, বাণিজ্য, হংকং এবং তাইওয়ানের মতো ইস্যুগুলোতে বেইজিংয়ের ওপর চাপ অব্যাহত রাখবেন বলে প্রতীয়মান হচ্ছে। এই ইস্যুগুলো দুই দেশের মধ্যে ক্রমেই খারাপ হতে থাকা সম্পর্কে কাটার মতো বিধে রয়েছে। ইসরায়েলের তেল আবিবে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত বছর আগস্টের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে আমিরাত এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় এই সমঝোতা হয়েছে। আমিরাতের পথ ধরে বাহরাইন, সুদান, মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এসব চুক্তির মধ্যস্থতা করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তেল আবিবের দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত অনুমোদনের কথা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলের জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে বিবেচনা করে, কিন্তু বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। ইসরায়েল বেশিরভাগ দেশের দূতাবাস তেল আবিব অবস্থিত। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রো ম্যানুয়েল লোপেজ ওবারডোর করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। রোববার এক টুইট বার্তায় 67 বছর বয়স্ক প্রেসিডেন্ট নিজেই এই তথ্য জানিয়েছেন। টুইট বার্তায় প্রেসিডেন্ট ওবারডোর জানান, তার সংক্রমিত হওয়ার লক্ষণ মৃদু। করোনাভাইরাস সংক্রমণের জন্য তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, সবসময়ের মতোই আমি আশাবাদী। লোপেজ ওবারডোর মহামারীর সংক্রমণ নিয়ন্ত্রণে তার ব্যবস্থাপনার জন্য সমালোচিত হয়ে আসছেন। ভাইরাস সংক্রমণ রোধে দেশটিতে বাধ্যতামূলক লকডাউন উপেক্ষা করা হচ্ছে। এর বদলে অর্থনীতির ওপর করোনার প্রভাব রোধ করতে নিষেধাজ্ঞার ধাপভিত্তিক প্রক্রিয়া চালু করা হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে করোনা ভাইরাস সংক্রমণে 10,872 জন আক্রান্ত হয়েছেন এবং ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন 530 জন। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেজকে এসব কর্মকর্তা গতকাল বলেছেন, তারা আশা করছেন খুব শিগগিরই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম মোতায়েন করা হবে। তবে কোনো কোনো দেশে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি মোতায়েন করা হবে তা প্রকাশ করেনি এসব কর্মকর্তা। তারা বলছেন, আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে ইসরায়েল, যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে ইরানি হামলা থেকে রক্ষা করা যায়। ইসরায়েলের এই নিরাপত্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতে আয়রন ডোম মোতায়েন করা হবে। পূর্ব ইউরোপের এসব দেশে মার্কিন সেনারা রাশিয়ার হুমকির মুখে রয়েছে বলে দাবি করেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা। মস্কো অবস্থিত আমেরিকার দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন ক্রেমলিন। গ্রেফতারকৃত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং আমেরিকা বলছে এ ধরনের সভা সমাবেশ করার অধিকার রাশিয়ার জনগণের রয়েছে। এরপর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ এই বক্তব্য দিলেন। মস্কোর মার্কিন দূতাবাসের মুখপাত্র
রেবেকা রস টুইটারে দেয়া এক পোস্টে দাবি করেছেন, রাশিয়া জনগণের মত প্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন জানায়। তিনি আরও বলেছেন, বিক্ষোভ মোকাবিলার জন্য রাশিয়ার সরকার যে পদক্ষেপ নিয়েছে তা জনগণের এই অধিকার লঙ্ঘনের শামিল। এছাড়া রাশিয়া অবস্থানরত মার্কিন জনগণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। গতকাল রাশিয়ার একটি সরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে এই সমস্ত বক্তব্য, বিবৃতি এবং পদক্ষেপ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। বিরোধী পক্ষ ওলির সদস্যপদ বাতিল করার হুমকি দেওয়ার 48 ঘন্টার মধ্যে তা বাস্তবায়ন করা হলো। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ওলিকে গতকাল রোববার দলের ক্ষমতাসীন গোষ্ঠী বহিষ্কার করেছে। ওলির আর দলের সদস্য নন। 3 বছর আগে নির্বাচনে জয়লাভ করে নেপালে এনসিপি ও প্রাক্তন মাওবাদী বিপ্লবীদের জোট ক্ষমতা এলে প্রধানমন্ত্রী হন ওলি। পূর্বশর্ত অনুযায়ী শাসনকালের 5 বছর মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ওলি এবং বিপ্লবী নেতা পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড এর অংশ ছিলেন। তবে সেই শর্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন ওলি। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন প্রাক্তন মাওবাদী বিপ্লবীরা। এছাড়া করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন বিরোধী গোষ্ঠী। এছাড়া ভারতের সখ্যতা উপেক্ষা করে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি নিয়েও বিরোধীদের ক্ষোভের মুখে পড়েন ওলি। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।